ওয়েলকাম টু উইকেন্ড সাসপেন্স। নমস্কার বন্ধুগণ, উইকেন্ড সাসপেন্সের একটি নতুন ঘটনায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের যে ঘটনাটা বলতে চলেছি তা আপনাদের জীবনে শোনা সবথেকে ভয়ঙ্কর ঘটনা হতে চলেছে। এই ঘটনাটি উইকেন্ড সাসপেন্সে এখনও অবধি যত ঘটনা বলা হয়েছে তাদের মধ্যে সবথেকে বেশি ভয়ঙ্কর হতে চলেছে। আশা করি এই ঘটনাটা আপনাদের মনে এক অদ্ভুত ভয়ের শিহরণ জাগাবে। ঘটনাটা প্রথম দিকে শুনতে সাধারণ মনে হলেও এই ঘটনাটি যে এমন মোড় নেবে তা আমরা নিজেরাও বুঝতে পারিনি। তাই সবার কাছে অনুরোধ রইল ঘটনাটা একটুও স্কিপ না করে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। ঘটনা পাঠে আমি স্বাগত দাস। আজকের কণ্ঠটা হয়তো আপনাদের অনেকেরই অচেনা। আপনাদের চিরপরিচিত দেবজিৎদার আজকে কিছু সমস্যা থাকার কারণে আজকের ঘটনাটা আমি পাঠ করছি। আশা করি আজকের ঘটনাটা আমার কণ্ঠে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের ঘটনা। এই ঘটনাটা আমাদের পাঠিয়েছে প্রদীপ, কলকাতা থেকে। ঘটনাটি ঘটেছে প্রদীপের একজন অনলাইন ফ্রেন্ড দীপেশের সাথে। শুধু দীপেশের সাথেই নয়, দীপেশের আরও দুজন বন্ধুর সাথেও ঘটনাটা ঘটেছিল। ঘটনাটা ছিল 3 বছর আগেকার। সালটা ছিল 2023, লকডাউনের পরের ঘটনা। বিহারের একটি ছোট্ট শহরে একটি ছোট্ট পরিবার বাস করত। সেখানে দীপেশ থাকত। দীপেশের বাবা ছিলেন একজন পরিযায়ী শ্রমিক। করোনা মহামারীতে তার চাকরি চলে যায়। চাকরি বলতে তিনি কনস্ট্রাকশন সাইটে বালি, সিমেন্ট ইত্যাদি বইতেন। চাকরি যাওয়ার পর থেকেই তিনি বাড়ি আসলে তার করোনা পজিটিভ ধরা পড়ে। পরিবারের সবাই তখন আতঙ্কিত হয়। সবাই বলতে পরিবারে মাত্র 3টি প্রাণী, দীপেশ, তার মা ও তার বাবা। দীপেশের বাবার টাকার অভাবেই মূলত মারা যান সেই সময়। দীপেশের মায়ের মাথায় তখন আকাশ ভেঙে পড়ে। দীপেশ নিজের পড়াশোনা ছেড়ে দেয়। তখন তার বয়স মাত্র 16 বছর। সে গ্রামেই কিছু ছোটোখাটো কাজ পেলে করে। প্রায় প্রতিদিনই সে কিছু না কিছু কাজ ঠিকই জোগাড় করে নেয়, কিন্তু পারিশ্রমিক খুবই অল্প পায়। তার মাও যথাসাধ্য লোকের বাড়িতে কাজ করে এই দুটি প্রাণীর সংসার চালাতে চেষ্টা করে। কিন্তু দুজনেই মানে দীপেশ ও তার মা চলেছিল এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। দীপেশের মায়ের ইচ্ছে ছিল যে ছেলে পড়াশোনা করে বড় চাকরি করবে, কিন্তু কী বা করা যাবে, তার মায়ের হাতে যে কিছুই নেই। সেই থেকে দীপেশের মা ও দীপেশ একই জীবনযাপন করে চলেছে। 2 বছর কেটে গেছিল। সময়টা ছিল 2023-এর কালী পুজোর সময়। যেহেতু জায়গাটা বিহার ছিল, ওরা সেই সময়টাকে দিওয়ালি বলত। দিওয়ালির সময় দীপেশের গ্রামে ওরই সমবয়সী একজন বন্ধু অমিত হঠাৎই ওর বাড়িতে আসে। সে দীপেশের কাছে বিগত 5 বছর আসেনি। তার পরিবারেও বলতে গেলে একই সমস্যা। তার বাবার ক্যান্সার হয়েছিল, আর বাবার চিকিৎসাতে প্রায় সমস্ত অর্থই ব্যয় হয়ে যায়। আর সেই সময় তার বাবার পক্ষে তার লেখাপড়া চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই দীপেশের 2 বছর আগেই সে পড়াশোনা ছেড়ে দিয়ে মুম্বাইয়ে তার কোনো এক মামার কাছে কাজে চলে যায়। এতদিন পরে বন্ধুকে কাছে পেয়ে দীপেশ তার পরিবারের গত 2 বছরের সব ঘটনা বলে দেয়। এদিকে দীপেশকে অমিত তখন প্রস্তাব দেয় যে যাতে সে তার সাথে যায় এবং কাজ করে। সে বলে কাজ হলো নিজের মর্জি মতো, কারণ তাদের কাজ হলো শুধুমাত্র সিমেন্টের বস্তা নিয়ে লিফট অথবা সিঁড়ির মাধ্যমে বড় বড় বিল্ডিংয়ে তুলে দেওয়া। যে যত বেশি বস্তা তুলবে তার পারিশ্রমিক তত বেশি হবে। এই কাজে করে অমিত নাকি দিনে 500 টাকা পর্যন্ত উপার্জন করে। তখন দীপেশ দুটো কথা ভাবে যে তার বাবাও বোধ হয় একই কাজ করত। আর দ্বিতীয়ত, সে যেখানে 5-10 দিন কাজ করে তবে 500 টাকা পায়, একদিনে 500 টাকা পাবে। আর অমিত বলছে যে সেখানে থাকারও কোনো অসুবিধা নেই, সেহেতু সে যেতেই পারে। তবু সে অমিতকে বলে, তোর মালিক আমাকে কাজে নেবেন তো? অমিত তখন বলে, হ্যাঁ হ্যাঁ, মালিকের তো প্রায়ই এরকম লোকের দরকার হয়, তাই তিনি অবশ্যই তোকে কাজে নিয়ে নেবেন। আর সকালে কাজ করলে সন্ধ্যের মধ্যে টাকা তোর হাতে। দীপেশ তার মাকে সব কথা বলে। তিনিও রাজি হয়ে যান, কারণ সংসারের পরিস্থিতি তাতে অনেক শুধরাবে, আর দীপেশ মোটামুটি ভালো টাকাই রোজগার করবে। তখন অমিতকে দীপেশ যাওয়ার জন্য হ্যাঁ করে দেয়। ও বলে, আমি হয়তো 500 টাকা বস্তা তুলতে পারবো না, কিন্তু অন্তত 300 টাকার তো কাজ দিনে করেই ফেলবো। তখন অমিত বলে যে ও কোনো ব্যাপার না, তুই আস্তে আস্তে সব পেরে যাবি, যেমন খাটবি তেমন পয়সা পাবি। এই বলে অমিত সেই রাতের মতন দীপেশের বাড়ি থেকে চলে যায়। পরদিন দীপেশ যায় অমিতের কাছে আর বলে যে তাদেরই একজন বন্ধু সঞ্জয়, তারও একই অবস্থা।
দীপেশ তাকেও সাথে নিয়ে যেতে চায়। তার দিদিমার ব্রেন স্ট্রোক হয়েছিল, তাতে অনেক টাকা খরচ হয়ে যায়। আর তার বাবা গ্রামের দিনমজুরের কাজ করে। সে অবশ্য ক্লাস 10 অবধি পড়েছে, কিন্তু গত 1 বছর ধরে সে তার বাবার সাথেই কাজ করে। যদি সে যেতে রাজি হয় তবে সে ওকে নিয়ে যেতে চায়। তাতে অমিতের মালিকের কোনো অসুবিধা আছে কি না জানতে চাইলে অমিত বলে, তোকে তো আগেই বলেছি মালিকে এরকম অনেক লোক লাগে। যদি সঞ্জয় যেতে রাজি হয় তো অমিত ও তার মালিকের কোনো সমস্যা নেই। সে নিজে খাটবে, নিজে টাকা নেবে, তাহলেই হবে। এই বলে সঞ্জয় যাবে কি না তা জানার জন্য অমিত ও দীপেশ সঞ্জয়ের বাড়ির দিকে চলে যায়। কিন্তু যেহেতু দীপাবলির সময় সেহেতু ঠান্ডা বেশ পড়েছে, তাই সঞ্জয়ের মা একটা খাটিয়ার ওপর চাদর চাপা দিয়ে বসে আছেন। সঞ্জয়ের বাবা আগেই কাজে চলে গেছেন, আর সঞ্জয় এইমাত্র কাজে যাবে বলে বেরোচ্ছে। এমন সময় সঞ্জয় অমিত ও দীপেশকে দেখে বলে, তোরা এতদিন পরে এখানে কি ব্যাপার? এখন দীপেশ বলতে আরম্ভ করলো। সব কথা শুনে, বিশেষ করে 500 টাকা একদিনে পাবে এটা শুনে সঞ্জয়ের মা রাজি হয়ে যায়। কিন্তু সঞ্জয় প্রথমে বলতে থাকে, শহরে এত বড় বড় বাড়ি, এত বড় বড় লোক, সব বড় বড় ব্যাপার, সে একটা ছোট্ট গ্রামের ছেলে, সে কি পারবে? তখন দীপেশ বলে, আমিও তো যাচ্ছি, থাকার কোনো সমস্যা হবে না, আর কাজ ভালো না লাগলে সেটা তো আসতেই পারবি, তাই না অমিত? অমিত বলে, অবশ্যই, ওসব কাজে ইচ্ছা করলে করবি, পরদিন ইচ্ছা না করলে করবি না, এমন কোনো জোর জবরদস্তি নেই যে করতেই হবে। তখন সঞ্জয় অনেক কিন্তু করে বলে, আচ্ছা দীপেশ, আমি বাবাকে জিজ্ঞাসা করে তোকে সন্ধ্যেবেলা জানাবো। এরপর দীপেশ ও অমিত যে যার বাড়িতে ফিরে যায়। সন্ধ্যাবেলা 7টার সময় দীপেশকে নিয়ে সঞ্জয় অমিতের বাড়িতে যায়। বলে, আচ্ছা অমিত, আমি যাব, কিন্তু আমার কাছে যে টাকা পয়সা নেই। তখন দীপেশ বলে, আমারও সে একই অবস্থা, তবে আমরা কি করে যাব? তখন অমিত বলে, তোরা তো ট্রেনে যেতে পারবি না, কারণ তোরা প্রায় ট্রেনের মুখই দেখিসনি। তোরা তো ট্রেনের জেনারেল কামরায় উঠলে তোরা তো পিষে মারা যাবি। তাহলে এখন উপায় কী হবে? এখন বাসে করে যেতে হলে তো 2-3 হাজার টাকা লাগবে। তখন দীপেশ বলে, আমাদের কাছে তো 200 টাকা নেই, তুই আবার 2-3 হাজার টাকার কথা বলছিস? তখন সঞ্জয় বলে, যদি তোর কাছে কিছু টাকা থাকে তো দিয়ে দে, আমরা পরে তোকে টাকা পেলে অবশ্যই শোধ করে দেবো। অমিত বলে, আমার কাছেও তো বেশি কিছু টাকা নেই, এই সবে বাড়ির জন্য জামা কাপড় কিনেছি, আমিও তো তোদের টাকা দিতে পারবো না। এখন দীপেশ বলে, তবে কি আমরা যেতে পারবো না? তখন অমিত বলে, একটা উপায় আছে, আমি শুনেছি ট্রাক ড্রাইভারদের থেকে লিফট নিয়ে যাওয়া যায়। যদি কোনো ট্রাক ড্রাইভার হাইওয়ে দিয়ে মুম্বাইয়ের দিকে যান, তখন তিনি যদি ভালো হন তবে তিনি নিয়ে যাবেন। তখন দীপেশ ও সঞ্জয় বলে, তবে আমরা ওইভাবেই যেতে পারি, এবং তারা যাওয়ার দিনক্ষণ ঠিক করলো। এরপর 2 দিন কীভাবে উত্তেজনায় কেটে গেছে দীপেশ বুঝতেও পারেনি। দীপেশ খুবই এক্সাইটেড ছিল, সঞ্জয় একটু উদাসীন ভাব ছিল, আর অমিতের তো কোনো ব্যাপার নয়। সঞ্জয় আর দীপেশ যাক না যাক তাতে ওর কোনো কিছু যায় আসে না। সে মুম্বাইয়ে আগেও ছিল আর এখনও গিয়ে থাকবে, আর যেমন কাজ করছিল করবে। আজ 2 দিন পরে যাওয়ার দিন সন্ধ্যের দিকে 3 জনে কাঁধে ব্যাগ নিয়ে হাইওয়ের দিকে বেরিয়ে গেল। হাইওয়েতে তারা 3 জনে অপেক্ষা করতেই থাকলো, কিন্তু ট্রাক আর আসলো না। কিন্তু যখন রাত 10টা তখন ঘটলো একটা ঘটনা। ঘটনাটা ওদের জন্য দুর্ভাগ্য না সৌভাগ্য সে তো আপনারা বিচার করবেন। 10টার সময় দেখা মিলল একটি ট্রাকে। সেই ট্রাক ড্রাইভার তাদেরকে দেখে দাঁড়ালো। তারা বলল, আমরা মুম্বাইয়ের দিকে যাব, আপনি কি আমাদের মুম্বাইয়ের দিকে নিয়ে যেতে পারবেন? ট্রাক ড্রাইভার এতই ভালো ছিল যে তিনিও রাজি হয়ে যান ও বলে তিনিও মুম্বাইয়ের দিকেই যাবেন। তারা বলে, আমাদের কাছে কিন্তু কোনো টাকা পয়সা নেই। তখন ট্রাক ড্রাইভার বলে, পয়সা লাগবে না, তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা কোনো ভালো কাজ করতে যাচ্ছ। ওরা ভাবে এই যাত্রায় ওদের ভাগ্য ভালো ছিল, তাই ওরা এত ভালো ট্রাক ড্রাইভার পেয়ে গেল। আর যাওয়ার পথে অনেক গল্পও করছিল ওরা। এইভাবে গল্প করতে করতে ওরা 5 জন, মানে ট্রাক ড্রাইভার, তার হেল্পার আর ওরা 3 বন্ধু মিলে অনেকটা পথই অতিক্রম করেছে। এমন সময় ট্রাক ড্রাইভার বলে যে, তোমরা তো মুম্বাই যাচ্ছ, পথে খাবার জন্য কিছু খাবার এনেছো তো? ওরা বলে, হ্যাঁ হ্যাঁ, খাবার তো এনেছি, মায়েরা খাবার রান্না করে দিয়েছে, কিন্তু শুধু রুটি। তখন ট্রাক ড্রাইভার বলে, আচ্ছা পথে কোনো ধাবা দেখতে পেলে তখন সবজি কিনে নিয়ে খেয়ে নেওয়া যাবে। এই বলে তাদের কিছুক্ষণ ঘুমিয়ে নিতে বলেন, আর ওরাও 3 জনে ঘুমিয়ে পড়ে। এরপর ট্রাক ড্রাইভার ঘুম থেকে ওদের ডাকলে ওরা দেখলো ওরা একটা ধাবাতে এসেছে। তারপর ট্রাক ড্রাইভার বলল, তোমাদের সাথে রুটি আছে বললে না, কিন্তু রুটি একদম খাওয়া যাবে না, এ গ্রামে অভিশাপ আছে। কিন্তু ওরা তখন নিজেদের মুখ চাওয়াচাই করে কিছু বলতে যাবে, এমন সময় ড্রাইভার বলল, কোনো কথা নয়, তোমাদের যা ইচ্ছা খাও, কিন্তু রুটি নয়। এতে ওরা একটু অবাক হয় যে ড্রাইভার ওদের সাথে এত ভালো ব্যবহার করছিল এতক্ষণ,
যে এই প্রথমে একটু রেগে গেলেন। তা দেখে ওরা বলে, আচ্ছা রুটি খাবো না। এই বলে ড্রাইভার বলে, তোমরা যা ইচ্ছা খাও, আমি একটু বাথরুমে যাব, একটু সময় লাগবে, কিন্তু তোমাদের অর্ধেক খাবার খাওয়ার মধ্যেই আমি চলে আসবো। এমন সময় ড্রাইভার চলে গেলে হেল্পার বলে, আমি কিছু খাবো না, আমি তো গাড়ি চালাবো না, আমি কোয়ার্টার খেয়ে ঘুমিয়ে পড়ব। এই বলে সে পাশের একটি মদের দোকানের দিকে চলে যায়। ওরা তখন ভাবে, সাথে খুবই অল্প টাকা নিয়ে এসেছি আমরা, আর রুটি যখন আছে তখন খাবার কিনে টাকা নষ্ট করবো না। আশা করি আপনারা বুঝতে পারছেন খাবার আর টাকা কতটা ইম্পর্টেন্ট একটা গরিব ফ্যামিলির কাছে। আর ওই 3 বন্ধুর তখন একই অবস্থা হয়েছিল। তো যাই হোক, তারা যে সবজি অর্ডার দিয়েছিল তা তো এসেই গিয়েছিল। তো দীপেশ বলল, তারা এখানে না খেয়ে কিছু দূর যদি এগিয়ে যায় তো ভালো হবে, কারণ যদি ড্রাইভার এসে দেখে যে তারা রুটি খাচ্ছে, যদি তখন তাদের নিয়ে যেতে না চায়, এই মাঝরাতে এই অচেনা গ্রামে কী করবে তখন তারা? আর যদি ড্রাইভার জিজ্ঞাসা করে যে কোথায় গিয়েছিলে, তখন বলবে যে আপনি আসেননি বলে একটু ঘুরছিলাম। তাই বলে সবজিটা তুলে নিয়ে তারা কিছু দূর হেঁটে গেল। আর যেখানে দেখলো একটা চায়ের দোকান আছে, সেখানে তারা ভাবলো ওই দোকানে বেঞ্চে বসেই খেয়ে নেবে। তো তারা তখন সেখানে গেল। তখন দেখলো একটা 70-71 বছরের একটি বৃদ্ধ দোকান চালাচ্ছিলেন। তিনি দীপেশকে জিজ্ঞাসা করলেন, তোমরা এত রাতে এখানে কি করছো? তখন ওরা বৃদ্ধকে সব ঘটনা বলল। বৃদ্ধ বলল, ওই রুটি না খাওয়ার ব্যাপারটা ওই ধাবার মালিকের চাল। ও চায় ওর ভাত বেশি বিক্রি হোক, তাই এইসব গুজব রটিয়েছে আর কি। তোমাদের মনে হয় এরম কোনো অভিশাপ থাকতে পারে? তোমরা নিশ্চিন্তে খাও, ও কোনো ব্যাপার না। এই বলে যখন ঠান্ডা রুটি তারা বের করতে গেল, বৃদ্ধ তখন বলল, এ তো ঠান্ডা হয়ে গেছে, দাঁড়াও আমি তোমাদের গরম রুটি খাওয়াবো। কিন্তু দীপেশরা বলল, আমাদের কাছে কিন্তু কোনো টাকা নেই। তখন বৃদ্ধ বলল, তোমরা 4টে রুটি খেলে কোথায় তোমরা বড়লোক হয়ে যাবে, আর আমি বা কোথায় গরিব হয়ে যাব? তোমরা দাঁড়াও, আমি রুটি আনাচ্ছি। তখন বৃদ্ধ হাঁক লাগালেন, ও ভাগনিয়া। নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন, যেহেতু ঘটনাটা বিহারে, সেই জন্য ভাগনিয়া নামটা স্বাভাবিক। তখন তারা 3 বন্ধু দেখল চায়ের দোকানের পিছনে একটি বাঁশের ঘর আছে, আর সেই ঘর থেকেই বেরিয়ে এলেন একজন বৃদ্ধা। বৃদ্ধার হাতে এক প্লেটে ফুলকো ফুলকো গরম গরম রুটি আছে। তো তখন ওই 3 বন্ধু জিজ্ঞাসা করলো বৃদ্ধকে, আপনি কি জানতেন আমরা আসবো? এত তাড়াতাড়ি রুটি হয়ে গেল, কী ব্যাপার? তখন বৃদ্ধ তাদেরকে বলল, তোমরা তো চিন্তা করো না, তোমরা খেয়ে নাও, ও আমার করা ছিল। তখন দীপেশ ভাবল, হ্যাঁ বৃদ্ধ হয়তো ঠিকই বলেছে, আমরা অত চিন্তা করে আর কী বা করবো, আমরা খেয়েই নি। এই বলে সে তার বাকি 2জন বন্ধুকে বলল, আর বিলম্ব না করে তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমাদের ট্রাকে ফিরতে হবে, তো তাড়াতাড়ি খাওয়া শুরু করা যাক। এবার যখন তারা একটা টুকরো রুটি ছিঁড়ে সবজিতে মাখিয়ে মুখে পুড়ল, সঙ্গে সঙ্গে তাদের মনে হলো তারা যেন মুঠো মুঠো নিম পাতা নিজেদের মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। রুটিটা এতই তেতো ছিল। তারা সঙ্গে সঙ্গে থু করে রুটিটা নিচের দিকে মাটিতে ফেলে দিল, আর মুখটা নিচের দিকে করেই তারা বলতে আরম্ভ করলো, আপনি আমাদের কী এমন রুটি দিয়েছেন যে এত তেতো? এটা বলেই যখন তারা পিছনে মুখ ঘোরালো, তারা দেখতে পেল এই বৃদ্ধ এবং বৃদ্ধা দুজনেই নেই। তারা তো অবাক হয়ে গেছিল আর প্রচণ্ড ভয়ও পেয়ে গেছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন যে 3 জন বন্ধু ওই মধ্যরাতে একটা চায়ের দোকানের সামনে একটা বৃদ্ধ একটা বৃদ্ধাকে দেখলে, আর পরে ওই বৃদ্ধ এবং বৃদ্ধা উধাও হয়ে গেলে কেমন অনুভূতি হতে পারে। তো স্বাভাবিকভাবে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং চারিদিকে তাকাতে শুরু করে। চারিদিকে তাকানোর পর তারা যখন চায়ের দোকানের দিকে দেখল, তখন দেখল ওই মেঝেতে, মানে চায়ের দোকানের মেঝেতে বৃদ্ধ এবং বৃদ্ধার ফটো আছে। আর ওই ফটোর মাঝখানে একটি মাত্র ধূপ জ্বলছে, আর ধূপের সামনে রাখা আছে একটি ঘটি। ওই মারা গেলে মৃত অস্থি রাখার জন্য যে ঘটি হয় না, ওই ঘটি। তারা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং ভাবে, আমরা এতক্ষণ কি দেখলাম? এই বলে তারা প্রাণপণে দৌড় শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা যখন আগের জায়গায় ফিরে এসেছিল, মানে তাদের ট্রাকের কাছে, তারা ট্রাকের দরজা খুলে ট্রাকে উঠে গেল। ট্রাকে উঠে তারা দেখতে পেল ড্রাইভার এবং হেল্পার দুজনেই ট্রাকে উঠে এসেছে, কারণ মনে হয় তাদের খাওয়া হয়ে গেছে। এই বলে তারা যেই ট্রাকে উঠে ড্রাইভারের দিকে তাকালো, তখন তারা কি দেখতে পেল জানেন?
তখন তারা দেখতে পেল ড্রাইভারের মুখের জায়গায় এই বৃদ্ধের মুখ, এবং যখনই তারা হেলপারের দিকে তাকালো তখনই তারা দেখতে পেল সেই ভাগোনিয়া আন্টির মুখ। এই বলে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং ট্রাকের দরজাটা কোনো রকমে খুলে তারা প্রাণপণে দৌড়াতে শুরু করে ধাবার পাশের একটা রাস্তা দিয়ে। সেই রাস্তায় গিয়ে পড়েছে একটা ক্ষেতের উপর। তারা ক্ষেতের পর ক্ষেত দৌড়াতেই থাকলো। এইভাবে প্রায় আধা ঘন্টা দৌড়ানোর পরেই তারা তৃষ্ণার্ত হয়ে যায় এবং প্রচুর ক্লান্ত হয়ে যায়। তখন তারা দেখতে পেল, তারা দেখতে পেল বলা ভুল হবে, এখানে অমিত দেখতে পেয়েছিল। প্রথমে অমিত দেখতে পেয়েছিল একজন মহিলা ক্ষেতের মাঝখানে কিছু একটা কাজ করছেন, চাষবাসের বিষয়। তখন দীপেশকে বলে, আমরা তো তৃষ্ণার্ত, তো ওনার কাছে যাওয়া যাক, কিছু জল পান করা যাবে। তখন সঞ্জয় বলে, এত রাতে কোনো মহিলা ক্ষেতের মাঝখানে কী কাজ করবে? আর যদি কাজ করারই হয় তো সে সকালবেলা করবে, এই রাতের বেলা কী কাজ করবে? দীপেশ বলে, হ্যাঁ সঞ্জয় ঠিকই বলছে, কিন্তু আমাদের কাছে তো এখন কোনো উপায় নেই, চল না যাওয়াই যাক, কী আর এমন হবে। এই বলে তারা ওই মহিলার কাছে যায় তিনজনে। তারা তিনজন মহিলার কাছে যখন গেল তখন ওনাকে গিয়ে বলল যে আপনাদের গ্রামে কোনো ঘর হবে? আমরা আজকের রাতটা থেকেই কালকে সকালেই চলে যাব, আর আমরা খুব তৃষ্ণার্ত, একটু জল পাওয়া যাবে কি? এইটা কথাটা বলতেই মহিলাটা যখন মাথা তুলল তখন তারা তিনজনে দেখল এই ভাগোনিয়া আন্টির মুখ। আর তারা দেখে আবারও প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারা এমনিতেই আগে থেকে প্রচণ্ড ভয় পেয়েছিল। এই ভয়ে তারা দৌড়াতে থাকে, ক্ষেতের পর ক্ষেত আবার পার করতে থাকে। তারা এইভাবে দৌড়াতে যখন তারা একটা গ্রামে এসে পৌঁছালো তখন দেখল সেখানে একটা মন্দির আছে, আর সেই মন্দিরটাকে ঘিরে গ্রামের প্রায় সকলেই দাঁড়িয়ে আছে, আর সেই মন্দিরের সামনে কীসব যজ্ঞ চলছে। তারা ভাবে এই রাত 3টের সময় এরা কিসের যজ্ঞ করছে। এই বলে সে একটা গ্রামের লোককে জিজ্ঞাসা করে, কিন্তু গ্রামের লোকটা বলে, এখন এসব কথা নয়, আমরা পরে বলবো আপনাদের। আর তখন অমিত জল করে আপাতে থাকে। তখন লোকটি বলে যে দাঁড়ান, আপনাকে আমি জল দিচ্ছি। এই বলে সেই লোকটি তাদেরকে জল দেয় এবং লোকটি বলে, তোমরা কোথা থেকে আসছো? তোমাদের দেখে বেশ ক্লান্ত মনে হচ্ছে। তখন দীপেশ সব কথা খুলে বলল। দীপেশ বলার পরে তখন লোকটি বলল, আচ্ছা, আমাদের এই যজ্ঞ করার কারণ হচ্ছে আমাদের গ্রামের ঢোকার পথে একটা চায়ের দোকান আছে, আর সেখানে একজন বৃদ্ধ এবং একটা বৃদ্ধা থাকতো। তারা দুজন মারা যাওয়ার পর থেকেই আমাদের গ্রামে যারাই আসে তারাই ওই বৃদ্ধ এবং বৃদ্ধাকে দেখতে পায়, এবং একবার বৃদ্ধ এবং বৃদ্ধাকে দেখার পরেই তারা যখন অন্য লোকেদের মুখের দিকে তাকায় তারা শুধু তাদের দুজনের মুখই দেখতে পায়। তোমরা এখন তাদের দুজনের মুখ কাউকে দেখতে পারছো না তো? তখন দীপেশ, অমিত আর সঞ্জয় সেই গ্রামের সব লোকের মুখের দিকে তাকালো, কিন্তু তারা আর সেই বৃদ্ধ এবং বৃদ্ধার মুখ দেখতে পাচ্ছে না। তখন তারা লোকটিকে বলল, না এখন আমরা দেখতে পাচ্ছি না। তখন লোকটি বলল, তোমরা তোমাদের ভাগ্যের জোরে বেঁচে গেছো, তোমরা আজকের রাতটা আমাদের এখানেই থেকে যাও, কালকে সকালে আমাদের গ্রামের কেউ গিয়ে তোমাদের হাইওয়ে থেকে বাসে তুলে দিয়ে আসবে। এবং লোকটি বলল, আজ তোমরা আমার বাড়িতেই থাকবে, আমার বাড়িতে অনেক ঘর আছে, তোমাদের থাকার জায়গায় অভাব হবে না। এই বলে ওদেরকে সাথে নিয়ে লোকটি তার বাড়ির দিকে এগোলো, এবং বাড়ি পৌঁছে অমিতদের একটা ঘর দিয়ে লোকটি বলল, তোমরা তো মনে হয় কিছু খাওনি, কিছু খাবে কি তোমরা? তখন অমিত বলল যে আমাদের সাথে রুটি তো আছেই, আপনি শুধু একটু তরকারির ব্যবস্থা করতে পারবেন? তখন লোকটি বলল, অবশ্যই, কিন্তু তখন দীপেশ বলল, আপনি আমাদের রুটি খেতে বারণ করবেন না? তখন লোকটি বলল, কেন, রুটি খেতে কেন বারণ করব? তখন সঞ্জয় বলল, আপনাদের গ্রামে নাকি কোনো অভিশাপ আছে যে রুটি খেলে অভিশাপ লাগবে। তখন লোকটি বলল, এমন কোনো অভিশাপ তো আমি জীবনে শুনিনি, আমরা সবাই তো এখানে রুটি খাই, কোনো অসুবিধা হয় না, তোমরাও নিশ্চিন্তে খেতে পারো, ওসব গুজব মাত্র, হয়তো তোমরা হয়তো গুজবে কান দিয়েছো, তো তোমরা নিশ্চিন্তে রুটি খাও, আমি তরকারির ব্যবস্থা করে দিই। এই বলে লোকটি তাদের জন্য তরকারির ব্যবস্থা করে দিল, এবং সেই রাতে অমিত, দীপেশ আর সঞ্জয় রুটি দিয়ে তরকারি খেয়ে ঘুমিয়ে পড়ল। সম্ভবত তারা সবাই মাত্র 1 ঘন্টা ঘুমিয়েছে। এরপরেই দরজায় টোকা পড়ল। টোকা শুনে সঞ্জয় প্রথমে ঘুম ভাঙল। সঞ্জয় উঠে গিয়ে দরজা খুলতেই সে দেখতে পেল সেই ভাগোনিয়া আন্টিকে। সে আবার প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং প্রাণপণে দৌড়াতে শুরু করে। সঞ্জয়কে দৌড়াতে দেখে অমিত আর দীপেশ তার পিছন দৌড়াতে শুরু করে। সঞ্জয় এত জোরে দৌড়াচ্ছে যে দীপেশ আর অমিত তার সাথে পাল্লা দিতে পারছে না। অমিত আর দীপেশ তাকে পিছু করতে ক্ষেতের ওপর দিয়ে চলেছে। তখন তারা সঞ্জয়কে দেখতে পেল সঞ্জয়ের পা একটা পাথরে আটকে গেছে, আর সঞ্জয় মাথা ঠুকে গিয়ে পড়েছে একটা পাথরের ওপর।
আর দীপেশ গিয়ে গ্রামের সব লোককে সেই জায়গায় জড়ো করেছে যেখানে সঞ্জয় পড়ে গিয়েছে। আর অমিত দীপেশকে বলল যে সঞ্জয় সঙ্গে সঙ্গে পড়েই তারপরেই মারা গেছে। আর গ্রামের লোকেরা দীপেশ ও অমিতকে বলছে যে এই ঘটনা হওয়ার কথা নয়, কারণ 1 ঘন্টা আগেই যজ্ঞ শেষ করে তাদের আত্মা শান্তি কামনা করা হয়েছে। তো সঞ্জয় কোনোভাবেই ভাগনি আন্টিকে দেখতে পারে না। এটা তার হয়তো মনের ভুল বা তার মনের ভয় থেকেই তার আজ মৃত্যু। পরদিন সকালে সঞ্জয়ের দেহ সৎকার করা হয় এবং দীপেশ আর অমিত ফিরে আসে গ্রামে। আর এই ঘটনা অমিত আর দীপেশ আজ অবধি ভুলতে পারেনি। আশা করি বন্ধুগণ আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আপনাদের জীবনে বা আপনাদের চেনা কারোর জীবনে যদি সত্যি কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে তা আপনারা আমাদের ইমেল আইডিতে বা ইনস্টাগ্রামে ডিএম করে জানাতে পারেন। তো আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে পরের ঘটনায়। নমস্কার।